আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারজানা তানি। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবেছে নেত্রকোনা মৌলভীবাজারের নিম্নাঞ্চলও। সুনামগঞ্জের বন্যায় চরম ভোগান্তিতে অন্তত 9 লাখ মানুষ। উত্তরেও বাড়ছে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্র উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা করছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আশিকুল আলমকে সঙ্গে নিয়ে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। রাস্তাঘাট ছাপিয়ে ঘরেও কোমর সমান পানি। বানের পানিতে ভেসে যাচ্ছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল। চারিদিকে থই থই পানি থাকলেও সংকট বিশুদ্ধ পানি ও খাবারের। সিলেট সুনামগঞ্জের পানিবন্দী মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। এ যেন 2022-এর ভয়াবহ বন্যার পুনরাবৃত্তি। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই দ্বিতীয়বারের মতো বন্যায় ডুবল সিলেট, সুনামগঞ্জ আর মৌলভীবাজার। পানিবন্দী দিশেহারা মানুষ ছুটছে উঁচু এলাকায় স্বজনের কাছে। যার কেউ নেই, তারা যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। বন্যা কবলিতদের সহায়তায় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তারপর আমরা তাদেরকে দিয়া চাল দিচ্ছি, শুকনো খাবার দিচ্ছি এবং রান্না করে খাবার দেওয়ার একটা প্রস্তুতি। বন্যা ঝুঁকিতে পড়েছে সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দির বিদ্যুতের সাব স্টেশন। এখানে পানি ঢুকে পড়লে বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে 50,000 গ্রাহক। সাব স্টেশন রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায় 21 জুন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আগামী 24 ঘন্টা পর্যন্ত একটা স্থিতাবস্থা বিরাজ করতে পারে। এর পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতি সিলেট এবং সুনামগঞ্জে ক্রমান্বয়ে উন্নতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নেত্রকোনার উবদাখালী নদীর পানি উপচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। হাওরের পানি বেড়ে মৌলভীবাজার সদর, বড়লেখা, জুরি, কমলগঞ্জের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী। উত্তরেও বাড়ছে বানের পানি। আবহাওয়া অফিস জানায়, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আরও 2 দিন ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে 7টি নদীর পানি 12টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সৈয়দ মাহমুদ, আরটিভি। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমদ। নূর, একটু জানাবেন যে সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষদের ঠিক এই মুহূর্তে কী অবস্থা এবং বন্যায় মানুষের দুর্ভোগ কমাতে সরকারি এবং বেসরকারি খাত থেকে কী ধরনের উদ্যোগ দেখছেন? তানি যেমনটা বলছিলেন, দেখুন সুনামগঞ্জে এখনো পর্যন্ত বন্যা কিন্তু অপরিবর্তনীয় রয়েছে। যদিও স্বস্তির খবর হচ্ছে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমেছে, এখন বিপদসীমা অনেক কমে এসেছে। এই মুহূর্তে সন্ধ্যা 6টার যে সর্বশেষ পরিস্থিতি, সুনামগঞ্জে সুরমা নদীর পানি 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাদেরকে জানাই যে আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই যে এই মুহূর্তে সুনামগঞ্জে বিশেষ করে হাওর অঞ্চলে কিন্তু পানির চাপ বৃদ্ধি পেয়েছে। হাওরের যে উজান থেকে ভাটিতে পানি নেমে কিন্তু হাওর অঞ্চলের যে বাড়িঘর সেই পানিবন্দী অবস্থায় আছে এবং মানুষ খুবই চরম দুর্ভোগের মধ্যে আছে। যেমনটা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্গত এলাকায় ত্রাণ সহযোগিতা দেয়া হচ্ছে এবং আজকেও পানি সম্পদ উপমন্ত্রী জাহিদ ফারুক তিনি এসেছিলেন। প্রতিমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে সরকার বানবাসীর সহায়তা করছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে সরকারি বেসরকারি উদ্যোগে এবং ব্যক্তি পর্যায়ে যাতে সবার সহযোগিতায় বন্যা মোকাবেলা করা যায়, তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। জানে ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে আগামী 8 জুলাই পর্যন্ত উচ্চ মাধ্যমিক, সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে 9 জুলাই থেকে নির্ধারিত পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। আগামী 30 জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে 2 জুলাই পর্যন্ত থাকা গ্রীষ্মকালীন ছুটি 1 সপ্তাহ কমিয়ে আনা হয়েছে। আগামী 26 জুন খুলে দেওয়া হবে এসব শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কাজে সহায়তা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্কের বিষয়ে বাংলাদেশ কাজ করছে বলেও জানান তিনি। সভায় আওয়ামী লীগের হীরক জয়ন্তী উপলক্ষে 10 দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রাণ কার্যে তারা অংশ নেন। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপই আমরা করছি। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটবাসী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি আরও বলেন, নদীতে বাঁধ দিয়ে পানির গতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন, ডামি সরকারের লুটপাট নীতির কারণেই সিলেটে এমন বন্যা পরিস্থিতি। আর দেশের মানুষকে পোহাতে হচ্ছে বারবার সিলেট অঞ্চলে যে বন্যা হচ্ছে সেখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে আর্লি ওয়ার্নিং সিস্টেম তারা করতে পারতো। তো আর্লি ওয়ার্নিং সিস্টেম করলে আপনার নদীর ধারের যে বস্তি টস্তিগুলো এখানকার মানুষকে দ্রুত আপনার সরিয়ে নিয়ে যেতে পারতো একটি সরকার। তো এই যে ব্যবস্থাগুলো সেগুলো তারা করতে পারে না। এবং বন্যার কারণে যে মানে ফ্লাড শেল্টার, সেই যথেষ্ট ফ্লাড শেল্টার কিন্তু গড়ে ওঠেনি। সমুদ্রের ধারে সাইক্লোনের জন্য কিছু শেল্টার সেখানে হয়েছে, কিন্তু ফ্লাড শেল্টার এসে গড়ে ওঠেনি। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আরও অপরাধ-লব্ধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য জানিয়ে বলেন, আগামী রবিবার দুদকে হাজির না হলে আর সময় পাবেন না তিনি। দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার এখতিয়ার নেই বলেও জানান তিনি। গত 28 মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকাসহ কয়েক জেলায় 621 বিঘা জমি, গুলশান 4টি ফ্ল্যাট সহ আরও কিছু সম্পদের সন্ধান পেয়েছে দুদক। আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে পড়ায় জনগণের হয়রানি বাড়ছে বলে অভিযোগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি বলেও জানিয়েছেন তিনি। মাননীয় মন্ত্রী, আমি এখন মাননীয় সদস্য জনাব এই মহান সংসদের যে বাজেট প্রণয়ন করেছেন, অর্থ বছরের বাজেটের উপর আলোচনার শুরুতেই আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে। সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে। মাননীয় স্পিকার, দেশের স্বার্থে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জনে সাদাকে সাদা, কালোকে কালো না বললে শেখ হাসিনা সরকারের প্রতি অবিচার করা হয়। রাজধানীতে নিজ বাসায় পুলিশ কর্মকর্তার বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে যাত্রাবাড়ির পশ্চিম মোমিনবাগের 175 নম্বর বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন জনতা ব্যাংকের সাবেক গাড়ি চালক শফিকুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। হত্যার শিকার দম্পতির একমাত্র ছেলে পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক ইমন ও তার স্ত্রী একই বাসায় মা বাবার সঙ্গে থাকেন। ঘটনার সময় গতকাল ইমন তার দাদাবাড়ি ফেনী এবং তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জানাবো টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ বিবেচনায় তাসকিনের জায়গায় এই ম্যাচে একাদশের সুযোগ পেতে পারেন বাঁহাতি পেসার
শরীফুল ইসলাম। অপরদিকে ব্যাটিংয়ে আসতে পারে পরিবর্তন, দলে ঢুকতে পারেন সৌম্য। তবে শিরোপা প্রত্যাশী অস্ট্রেলিয়াও জয়ের বিকল্প কিছু ভাবছে না। অ্যান্টিগায় খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায়। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।